আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিউটি ইন পোয়েট্রি এর আমরা 1.2.1 এবং 1.2.2 এটি আমরা কমপ্লিট করব। চলো তাহলে দেখা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের পর্বটিতে টেক্সট 1 এবং টেক্সট 2 পড়েছিলাম। তোমরা যারা এখনই সেই পর্বটি দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব এবং 1.2 এটি কমপ্লিট করব। তাহলে চলো এক এক করে দেখা যাক। দেখো, এখানে আমাদের এ নম্বরে বলা হয়েছে রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জ মেড ইন টেক্সট 2। অর্থাৎ পড়ো, এই দুটো টেক্সট তোমরা পড়ো এবং লিস্ট দ্য চেঞ্জ মেড ইন টেক্সট 2। অর্থাৎ টেক্সট 2তে যে পরিবর্তন হয়েছিল, টেক্সট 1 থেকে টেক্সট 2তে যে পরিবর্তনটি হয়েছিল, চেঞ্জ হয়েছিল, সেটি আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো, আমি এখানে অ্যান্সারে লিখেছি দ্য লিস্ট অফ দ্য চেঞ্জেস মেড ইন টেক্সট 2 ইজ গিভেন বিলো। অর্থাৎ যে টেক্সট 2তে যে পরিবর্তনটি হয়েছে সেটা আমি নিচে দিয়ে দিয়েছি। দেখো, আমি 1 নম্বরে লিখেছি এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টল মর্নিং ব্রিজ। অর্থাৎ পরিবেশটা কেমন ছিল? পরিবেশটা ছিল সকালের যে মনোরম বা স্নিগ্ধ পরিবেশ, সেরকম এই পরিবেশটাও কি তেমন ছিল। তারপর দেখো, আমি 2তে দিয়েছি দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট। অর্থাৎ তারা কঠোর পরিশ্রম করত। এখানে কঠোর পরিশ্রম করতো কার মতো? অ্যান্ট, অর্থাৎ পিঁপড়ার মতো। দেখো, এখানে টেক্সট 2তে এই পরিবর্তনটা হয়েছে টেক্সট 1 থেকে। এখানে আমাদের একটা সিমিলারিটিসের সাহায্যে আমাদের ওয়ার্ডগুলো আরো ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। তারপরে দেখো, 3 নম্বর লিখেছি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোস হুইচ অ্যাজ সুইট অ্যাজ হানি। অর্থাৎ তুমি এখানের আমের মিষ্টি স্বাদ অনুভব করবে, যেটা কিনা মধুর মতো মিষ্টি। আগেরটি টেক্সট 1-এ আমাদের ছিল শুধু মিষ্টি, এখানে আমাদের টেক্সট 2-তে আরো ভালোভাবে বোঝানোর জন্য হানি দিয়ে দিয়েছে, যে এটি হচ্ছে মধুর মতো মিষ্টি। তারপর দেখো, 4-এ আমি লিখেছি পিপল আর বিজি অ্যাজ বিস। মানে ওখানকার জনগণ এতটাই ব্যস্ত মৌমাছির মতো। বিস অর্থ মৌমাছি। তারপরে দেখো, লাস্ট ওয়ান লিখেছি ইট ইজ সেফ অ্যাজ ইউর হোম। এটা এতটাই নিরাপদ যে তোমার নিজের বাড়ির মতো। এটাই ছিল শিক্ষার্থী বন্ধুরা আমাদের টেক্সট 1 থেকে টেক্সট 2 এর যে পার্থক্য বা চেঞ্জেস তোমরা বলো, সেটা ছিল। তারপরে দেখো, বি নম্বরে বলা হয়েছে, আমরা কোশ্চেনটা একটু পড়ে নেই। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দ্যান টেক্সট 1? ইফ ইউর আনসার ইজ ইয়েস অর নো, এক্সপ্লেইন ইট উইথ এক্সাম্পলস। অর্থাৎ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস চেঞ্জেস, এই যে পরিবর্তন, সেটা মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল, টেক্সট 2টিকে আরও বেশি ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয় অ্যান্ড মিনিংফুল অর্থবহ করে তুলেছে দেন টেক্সট 1 থেকে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটু ভালোভাবে বুঝে নাও। বলা হয়েছে যে তুমি কি মনে করছো টেক্সট 1 থেকে টেক্সট 2টি আরো বেশি ইন্টারেস্টিং এবং অর্থবহ করে দেওয়া হয়েছে। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, যদি তোমার উত্তর হ্যাঁ অথবা না হয়, এক্সপ্লেইন ইট উইথ এক্সাম্পল, একটি উদাহরণের সাহায্যে এটি তুমি ব্যাখ্যা করবে। তাহলে দেখো, এখানে আমি অ্যান্সারে লিখেছি যে ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক দিস চেঞ্জ মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দ্যান টেক্সট 1। অর্থাৎ হ্যাঁ, আমি মনে করি যে টেক্সট 1 থেকে টেক্সট 2টি আরো বেশি আকর্ষণীয় এবং অর্থবহ। Because in text 2 the changes have been made with comparison with helps us to understand the text better. অর্থাৎ বলা হয়েছে বিকজ অর্থ কি? কারণ। যে টেক্সট 2 the changes, টেক্সট 2তে যে পরিবর্তন, সেটি আমাদেরকে কি করতে সাহায্য করেছে? আরো বুঝতে সাহায্য করেছে। যে যে জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেই জিনিসটা কি আমাদের বুঝতে সাহায্য করেছে। দেখো, এখানে আমি এক্সাম্পলস দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে আমি দিয়েছি ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টল মর্নিং ব্রিজ। অর্থাৎ যে পরিবেশটা ছিল, টেক্সট 2 এর যে পরিবেশটা ছিল, সেটি হচ্ছে তোমার আরো পরিবেশটা কেমন ছিল, কেমন রিফ্রেশ বা ফ্রেশ ছিল, সেটা বোঝানোর জন্য আমাদের জেন্টল মর্নিং ব্রিজ অর্থাৎ সকালের যে মনোরম বাতাসটি থাকে, সেটার সাথে আমাদের কম্পারিজন করা হয়েছে বা তুলনা করা হয়েছে। হেয়ার উই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি হাউ ফ্রেশ দ্য এনভায়রনমেন্ট ইজ, কেমন সতেজ ছিল পরিবেশটা, কেমন সতেজ ছিল, এই লাইনটা দ্বারা আমরা ভালোভাবে বুঝতে পারি।
তারপর দেখো সি নম্বরে বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু এস্টাবলিশ আ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স। অর্থাৎ দেখো বলা হয়েছে যে তুমি কি মনে করো যে টেক্সট টুটা তোমার যে পাঠক যে আর কি গল্পটা পড়বে তার সাথে একটি শক্তিশালী যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, যদি তোমার উত্তরটি হ্যাঁ অথবা না হয়, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পলস, উদাহরণের মাধ্যমে এটা কি করো, ব্যাখ্যা করো। তারপরে দেখো বলা হয়েছে অ্যান্সারে আমি লিখেছি ইয়েস অর্থাৎ হ্যাঁ, আই থিঙ্ক দিস চেঞ্জেস ইজ টেক্সট টু এস্টাবলিশ আ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স বিকজ এভরিথিং ইজ কম্পারেটিভ ইন টেক্সট টু। অর্থাৎ আমি বলেছি যে হ্যাঁ অবশ্যই এখানে আমি মনে করি যে টেক্সট টুটা হচ্ছে তোমার রিডারের সাথে একটি স্ট্রং কানেকশন অর্থাৎ শক্তিশালী যোগাযোগ সৃষ্টি করতে সাহায্য করেছে। তার কারণ দেখো ফর এক্সাম্পলস দিয়েছি, ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম, তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারবে, অ্যাজ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইউর হোম, অর্থাৎ এটা এতটাই নিরাপদ যে তোমার বাড়ির নিজের বাড়ির মতো। হেয়ার ইন দিস স্টেটমেন্ট, এই কথাটি বা উক্তির দ্বারা আমরা বুঝতে পারি দ্য রিডার্স ক্যান ফিল আ স্ট্রং কানেকশন বিটুইন দ্য সেফলি অফ হিজ ওন ভিলেজ অ্যান্ড দ্যাট অফ দ্য টেক্সট। অর্থাৎ এই স্টেটমেন্টের দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে পাঠক নিজে অনুভব করতে পারছে যে একটি শক্তিশালী তোমার যোগাযোগ রয়েছে এই ইসের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখো ডি নম্বরে আমরা প্রশ্নটা পড়ে নিই, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড। দেখো এখানে বলা হয়েছে যে তুমি কি মনে করো যে এই পরিবর্তনগুলো কি তোমাকে তোমার মনের ভিতর নতুন একটা ছবি তৈরি করতে সাহায্য করে। এগেইন আবার এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণের সাহায্যে আবারও তুমি এটা ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে আমি অ্যান্সারে লিখেছি ইয়েস হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি দিস চেঞ্জেস হেল্প মি টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন মাই মাইন্ড, অর্থাৎ আমার মনের ভিতরে যে ছবিটি একটি গ্রামের ছবি সেটি তৈরি করতে কি এই টেক্সটটি আমাকে সাহায্য করে। বিকজ কারণ আফটার রিডিং টেক্সট টুটি পড়ার পর আই ক্যান রিয়েলাইজ প্রপারলি দ্যাট হাউ দ্য ভিলেজ ইজ, অর্থাৎ আমি ভালোভাবে রিয়েলাইজ অর্থাৎ উপলব্ধি করতে পারছি যে গ্রামের ছবি কেমন হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। 1.2.2 দেখো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো, ইন পেয়ার্স অর গ্রুপস, ডিসকাস অ্যান্ড রাইট সাম অন সামথিং অর সাম কোয়ালিটিজ সিমিলার টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ জোড়ায় বা দলে আন্ডারলাইন করা শব্দের সাথে তুলনীয় কোনো ব্যক্তি বা বস্তু বা গুণ খুঁজে বের করো। তারপরে দেখো কি বলেছে, দেন তারপর শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, অর্থাৎ তারপর কি করবে তুমি তোমাদের উত্তরগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, শ্রেণীতে শেয়ার করবে। অলসো এক্সপ্লেইন হোয়াই হাবিব কম্পেয়ার দ্য পারসন অর থিংস ইন হোল্ড, এছাড়াও বোল্ড করা ব্যক্তি বা বস্তু গুণের সাথে তুলনা করার কারণ ব্যাখ্যা করবে, ঠিক আছে। তাহলে আই অ্যাম হাবিব, আমি হাবিব, আ প্রাউড বাংলাদেশি, একজন গর্বিত বাংলাদেশি। টু মি মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার অ্যাজ মাই প্যারেন্টস, অর্থাৎ আমার মতে আমার মাতৃভূমি মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার এতটাই প্রিয় যে মাই প্যারেন্টস আমার পিতামাতার মতো আমার মাতৃভূমিটি প্রিয়। উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই স্যাক্রিফাইসিং দ্য লিভস অফ 30 লাখ পিপল হু ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ দ্য টাইগার। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতাটি পেয়েছি বাই স্যাক্রিফাইজিং, এটা ত্যাগের মাধ্যমে, দ্য লিভস অফ 30 লাখ পিপল, অর্থাৎ 30 লক্ষ জীবনের বিনিময়ে, হু ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ, যারা সাহসী ছিল, ব্রেভ অর্থাৎ সাহসী, যারা কিনা সাহসী ছিল কিসের মতো, দ্য টাইগার। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি তোমাদের অ্যান্সারটি রেড কালার দিয়ে লিখেছি, তোমরা একটু বুঝে নাও যে এখানে একটি তুলনা করা হয়েছে যে তারা কার মতো সাহসী ছিল। আমি এখানে সিমিলারের জন্য আমি খুঁজে পেয়েছি যে তার টাইগার অর্থাৎ বাঘের মতো তারা সাহসী ছিল, যারা কিনা যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তারপর দেখো দ্য গ্রিন কালার অফ দ্য ফ্ল্যাগ ইজ অ্যান emblem of the greenery of nature in বাংলাদেশ।
এই যে পতাকার গ্রিন কালার অর্থাৎ সবুজ রংটি সেটি কি করে, ইমব্লেম অফ দ্য গ্রিনারি অফ নেচার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সেটিকে নির্দেশ করে। তারপর দেখো, মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো ফট ফর দিস ল্যান্ড, অর্থাৎ এই ভূমির জন্য আমার দাদাও কি যুদ্ধ করেছিলেন। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আলেকজান্ডার who faced the enemies bravely and blew away a connection bridge to our village। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের আমি অল্প অল্প করে মিনিং করে দিই। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাজ ওয়াইজ, অর্থাৎ আমার দাদা এতটাই বিজ্ঞ, ওয়াইজ অর্থ বিজ্ঞ বা জ্ঞানী ছিল, যার সাথে আমি তুলনা করেছি আলেকজান্ডার, যিনি একজন বিজ্ঞানী ছিলেন অথবা তিনিও জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। হু ফেসড দ্য এনিমিজ ব্রেভলি, যে কিনা শত্রুর বিপরীতে সাহসিকতার সাথে, অ্যান্ড ব্লিউ অ্যাওয়ে এ কানেক্টিং ব্রিজ, এবং একটি যোগাযোগের সেতু সে হচ্ছে উড়িয়ে দিয়েছিল টু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একটি সেতু তিনি উড়িয়ে দিয়েছিলেন যাতে শত্রুরা আমাদের গ্রামে প্রবেশ করতে না পারে। তারপরে দেখো এখানে বলা হয়েছে মাই গ্র্যান্ডমাদার অলসো হেল্পড দ্য মুক্তি বাহিনী অফ আওয়ার লোকালিটি উইথ ফুড শেল্টার অ্যান্ড ফার্স্ট এইড অ্যাজ সাইলেন্টলি অ্যাজ দ্য অ্যান্ট, অর্থাৎ মাই গ্র্যান্ডমাদার আমার দাদিমা অলসো হেল্প আরও সাহায্য করেছিল দ্য মুক্তিবাহিনী মুক্তিযোদ্ধাদের অফ আওয়ার লোকালিটি, অর্থাৎ আমাদের অঞ্চলে যে মুক্তিবাহিনী ছিল তাদেরকে তিনি সাহায্য করেছিলেন কি দিয়ে, উইথ ফুড অর্থাৎ খাবার, শেল্টার অর্থাৎ আশ্রয়, অ্যান্ড ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা, অ্যাজ সাইলেন্টলি নীরবতার সাথে, কেমনভাবে, দ্য অ্যান্ট অর্থাৎ পিঁপড়া যেমন নীরবতা থাকে নীরবভাবে থাকে, অ্যান্ট সেই নীরবতার সাথে তিনি হচ্ছে আমার যে গ্র্যান্ডমাদার ছিল তিনি সাহায্য করেছিল মুক্তিবাহিনীদের। তারপর দেখো এখানে বলা হয়েছে ইন ওয়ান ফেস টু ফেস অ্যাটাক they killed my 8-year-old aunt whose dead body was found at the front of our house। দেখো এখানে বলা হয়েছে ইন অন ফেস টু ফেস অ্যাটাক, অর্থাৎ মুখোমুখি যে আক্রমণ হয়েছিল সেটিতে দে কিল্ড মাই তারা হত্যা করেছিল মাই 8-year-old আন্ট, অর্থাৎ আমার 8 বছরের খালা অথবা ফুফু বলতে পারো তোমরা, আন্ট, তাকে তারা হত্যা করেছিল। হুজ ডেড বডি যার মৃত লাশ ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল অ্যাট দ্য ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে কি খুঁজে পাওয়া গিয়েছিল, যে তোমার হাবিবের কথা বলা হয়েছে, তার বাড়ির সামনে তার খালা অথবা তার ফুপুর 8 বছর বয়স ছিল তখন তার লাশটি খুঁজে পাওয়া গিয়েছিল। মাই ফাদার টোল্ড মি দ্যাট হার ফেস ওয়াজ অ্যাজ ফ্রেশ অ্যাজ ফ্লাওয়ার হোয়াইল বিউরিং, অর্থাৎ মাই ফাদার টোল্ড মি আমার বাবা আমাকে বলেছে দ্যাট হার ফেস তার মুখটি ছিল ওয়াজ অ্যাজ ফ্রেশ অ্যাজ, অর্থাৎ এমন সতেজ, ফ্লাওয়ার একটি ফুলের মতো তার মুখটি সতেজ ছিল, হোয়াইল বিউরিং অর্থাৎ যখন তাকে কবর দেওয়া হয়েছিল তার মুখটি ফুলের মতো সতেজ দেখাচ্ছিল। তারপরে দেখো হোয়েন মাই ফাদার স্পোক অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ আওয়ার লিবারেশন ওয়ার it seemed his eyes could visualize those incidents as clearly as cinema and then tears rolled down from his eyes। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে when my father spoke about, যখন আমার বাবা এটি সম্পর্কে আমাদের বলতো, দ্য হিস্ট্রি অফ আওয়ার লিবারেশন অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যখন বাবা আমাদের বলতেন, ইট সিমড হিজ আইস তার চোখে দেখা যেত যে, কুড ভিজুয়ালাইজড দোজ ইনসিডেন্ট অর্থাৎ ভিজুয়ালাইজড অর্থ হচ্ছে দৃশ্যমান, তার চোখের সামনে সেই ইনসিডেন্ট ঘটনাগুলো তার চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠছে, অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ অর্থাৎ এতটাই পরিষ্কার যে সিনেমা, সেটা সিনেমার মতো পরিষ্কার লিখেছিল। অ্যান্ড দেন টিয়ার্স রোল ডাউন ফ্রম হিজ আইস, এবং তারপরে তার চোখ থেকে পানি ঝরে পড়ে। এই কাহিনীটা যখন তার চোখের সামনে দৃশ্যমান হয় তখন তার চোখ থেকে পানি ঝরে পড়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সটে যাব। ইউজ দ্য ফলোইং গ্রিড টু রেকর্ড ইউর রেসপন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এটা আমরা এগুলো আমাদের ফিল আপ করতে বলা হয়েছে আর একটি আমাদের করে দেওয়া হচ্ছে। চলো এটা আমরা একটু পড়ে নেই। এখানে আমরা লিখব পারসন অথবা থিং অথবা কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং। এখানে বলা হয়েছে যে তুমি যে ব্যক্তি বা বস্তু অথবা গুণ সম্পর্কে যেটা তুমি বর্ণনা করবে সেটি আমরা এই পাশে লিখব। তাহলে তারপরে দেখো এখানে আমরা লিখব পারসন, থিং, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ অর টু,
অর্থাৎ সেই ব্যক্তি বস্তু অথবা গুণের সাথে তুমি কাকে কম্পেয়ারিং তুলনা করছো সেটি তুমি এখানে লিখবে। তারপর দেখো রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন থিং কোয়ালিটি। রিজন অর্থ শিক্ষার্থী বন্ধুরা কারণ, অর্থাৎ বলা হয়েছে যে কোন কারণে তুমি সেই ব্যক্তি বস্তু অথবা গুণের সাথে তুলনা করছো সেটি আমরা এই পাশে লিখবো। তাহলে চলো দেখা যাক। দেখো 1 নম্বরে দেওয়া আছে মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমি। মাতৃভূমিকে তুলনা করা হয়েছে মাদার অর্থাৎ মায়ের সাথে মাতৃভূমিকে তুলনা করা হয়েছে। দেখো তার রিজনটা দেখো, দিস কম্পারিজন এক্সপ্রেস দ্য ডিপথ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসাটা সেটি মায়ের মতো ভালোবাসা, এই গভীর ভাবটা প্রকাশ করার জন্য এখানে আমাদের এই তুলনাটা করা হয়েছে। তারপরে দেখো 30 লাখ পিপল 30 লক্ষ মানুষ, এদেরকে কিসের সাথে তুলনা করা যেতে পারে তোমরা বলো? দ্য টাইগার অর্থাৎ বাঘের সাথে। কারণ কি? দেখো কারণ রিজনটা আমি লিখেছি, দে ফট উইথ ব্রেভ লাইক দ্য টাইগার, অর্থাৎ তারা যুদ্ধ করেছিল এতটাই সাহসের সহিত যে তাদেরকে বলা হয়েছে দ্য টাইগার, বাঘ বলা হয়েছে। তারপরে দেখো 3 নম্বরে লিখেছি আওয়ার ফ্ল্যাগ আমাদের পতাকা, যেটি কিনা দ্য সান সূর্যের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তার কারণ হচ্ছে দ্য সান ইজ রেড সূর্য হচ্ছে লাল, দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ কম্পেয়ার টু ইট আমাদের যে পতাকার যে সার্কেলটি রয়েছে বৃত্তটি রয়েছে সেটির সাথে আমরা সূর্যকে তুলনা করতে পারি। গ্র্যান্ডফাদার অর্থাৎ হাবিবের যে দাদা ছিল তাকে তুলনা করা হয়েছিল কার সাথে? আলেকজান্ডার, যে কিনা ওয়াইজ ছিল। দেখো এখানে আমি সেটি লিখেছি, আলেকজান্ডার ওয়াজ আ গ্রেট ফাইটার সো গ্র্যান্ডফাদার কম্পেয়ার টু হিম, তিনিও একজন যোদ্ধা ছিল এজন্য তাকে তুলনা করা হয়েছে গ্র্যান্ডফাদারের সাথে। তারপরে দেখো লাস্ট ওয়ান লিখেছি দ্য সাইলেন্স অফ গ্র্যান্ডমাদার, মানে দাদিমা নীরবতার সহিত যেটি ভূমিকা পালন করেছিল আমরা টেক্সটে পড়েছিলাম সেটি এখানে বলা হয়েছে, তাকে তুলনা করা হয়েছে দ্য অ্যান্টের সাথে। তার কারণ হচ্ছে দ্য অ্যান্ট ইজ ক্রিয়েচার ওয়ার্কিং সাইলেন্ট, অর্থাৎ পিঁপড়া নীরবতার সহিত কাজ করে, সেই পিঁপড়ার সাথে দাদিমাকে তুলনা করা হয়েছিল কারণ দাদিমা নীরবতার সাথে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই টেক্সটটি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের লাইক কমেন্টের জন্য আমরা উৎসাহিত হব পরের ভিডিওগুলো দেওয়ার জন্য। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই।